ওকে, তো আমরা মোটামুটি টট কি পড়েছি, টটের এসেনশিয়াল কমপ্লিট। আর কি পড়েছি যে জেনারেল ডিফেন্স, মানে টট যখন মামলা হবে, যার এগেনস্টে হবে তাকে আমরা বলি ডিফেন্ডেন্ট, এবং ডিফেন্ডেন্ট কি কি ডিফেন্স নিতে পারে সেটা আমরা পড়েছি। তারপরে নেক্সট আমরা একটা লায়াবিলিটি পড়লাম, এটাও এক ধরনের টর্ট, মানে টর্সিয়াস লায়াবিলিটি। কি ধরনের লায়াবিলিটি? যে যে লায়াবেল হচ্ছে সে কিছু করছে না, বাট স্টিল সে লায়াবেল হচ্ছে অন্য আরেকজনের কাজের জন্য। এই ধরনের লায়াবিলিটিকে আমরা ভাইকারিয়াস লায়াবিলিটি বলছি। আজকে আমরা আরেক ধরনের মানে টর্ট পড়বো, সেটা হলো ট্রেসপাস টু দা পার্সন। ওকে, হেডিং কর, এটা একটা চ্যাপ্টার, ট্রেসপাস টু দা পার্সন। এটা এক ধরনের টর্ট আমরা আজকে পড়বো। বেসিক্যালি তিনটে টর্ট আমরা আজকে পড়বো। ট্রেসপাস টু দ্য পার্সন, ট্রেসপাস টু দ্য পার্সন। ট্রেসপাস কথাটার মানে কি? ট্রেসপাস কথাটার মানে হলো, হ্যাঁ, আনলফুল ইন্টারফিয়ারেন্স। নোট করে নে, ট্রেসপাস মানে হলো আনলফুল ইন্টারফিয়ারেন্স। তাহলে এই ক্ষেত্রে ট্রেসপাসটা কিসের সাথে হচ্ছে? একটা হিউম্যান বডির সাথে হচ্ছে, নট টু দ্য প্রপার্টি। বোঝা গেল? ট্রেসপাস মানে হলো আনলফুল ইন্টারফেয়ারেন্স, আনলফুলি ইন্টারফেয়ার করা। তাহলে যখন আমি কোনো জমিতে ঢুকে যাচ্ছি উইদাউট দ্য পারমিশন, তাহলে এটা আনলফুলি ইন্টারফেয়ার করছি, তখন সেটাকে আমরা ট্রেসপাস টু দ্য ল্যান্ড বলছি। আর আজকে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে ট্রেসপাস টু দ্য পার্সন, তার মানে এখানে হিউম্যান বডির সঙ্গে ইন্টারফেয়ার করা হচ্ছে উইদাউট দ্যাট পার্সনস কনসেন্ট বা আনলফুলি। ক্লিয়ার হলো? সো এখানে তিন ধরনের ট্রেসপাস টু দ্য পার্সনে আমরা তিনটে টর্ট পাবো। কটা টর্ট পাবো? তিনটে। ফার্স্ট যেটা, সেটা হলো অ্যাসল্ট। ফার্স্ট যে টর্টটা আমরা পড়বো, এগুলো হচ্ছে স্পেসিফিক টর্ট, বুঝতে পারছিস তো? যেমন ক্রাইম হচ্ছে ডাকাতি, এটা ক্রাইম, সেরকম একটা টর্ট হচ্ছে অ্যাসল্ট, এটা একটা টর্ট। ক্লিয়ার? তাহলে অ্যাসল্ট কাকে বলে? আচ্ছা, তিনটে কি কি পড়বো তোরা নোট করে নিতে পারিস। একটা হচ্ছে অ্যাসল্ট, একটা হচ্ছে ব্যাটারি, BATTERY, ব্যাটারি। আর একটা হলো রংফুল, মানে সরি, এটা টর্টের নাম হলো ফলস ইমপ্রিজনমেন্ট। ফলস ইমপ্রিজনমেন্ট থার্ডটা, হ্যাঁ, ফলস ইমপ্রিজনমেন্ট। ফলস ইমপ্রিজনমেন্ট হলো। ইমপ্রিজনমেন্ট স্পেলিং কি লিখলি? PRIO তো হবে না? হ্যাঁ, এক্স্যাক্টলি, ফলস ইমপ্রিজনমেন্ট। এটাকে ক্রিমিনাল লতে আমরা বলি, যেটা তখন আমি বলে ফেলছিলাম, সেটা হলো রংফুল কনফাইনমেন্ট। লিখে রাখতে পারিস ব্র্যাকেটে, ইন ক্রাইম দিস ইজ নোন অ্যাজ wrongful confinement. In crime it is known as wrongful, WRONGFUL, wrongful confinement, CONFINEMENT. তাহলে ক্রিমিনাল ল যখন পড়বো আমরা এটাকে কি হিসাবে পড়বো? এই সেম জিনিসই, নামটা আলাদা। বুঝতে পারছিস? যেমন একটা জিনিসকে আমরা বাংলায় বলি পিকক, আরে সরি ময়ূর, ইংলিশে বলি পিকক, জিনিসটা কি আলাদা? যেমন জল আর ওয়াটার একই, সেরকম টর্টের ল্যাঙ্গুয়েজে এটাকে আমরা বলছি ফলস ইমপ্রিজনমেন্ট, আর ক্রাইমের ল্যাঙ্গুয়েজে এটাকে আমরা বলছি রংফুল, কি বলছি, রংফুল কনফাইনমেন্ট। ক্লিয়ার এটুকু? ওকে, নাও শুরু করি এবার। হোয়াট ইজ অ্যাসল্ট? তোরা বলতে পারবি কেউ? আচ্ছা, অ্যাসল্ট শুনেছিস শব্দটা? বলতে পারবি অ্যাসল্ট? আচ্ছা,
অ্যাসল্ট হচ্ছে যখন কোনো ব্যক্তির কোনো একটা কাজের কারণে অন্য আরেকটা ব্যক্তির মাথায় মনে হচ্ছে মানে তার অ্যাপ্রিহেনশন সে করছে যে সে তার ক্ষতি করতে পারে। আমার ক্ষতি হতে পারে। ঠিক আছে? মানে আমি যদি এটাকে এখন ওর দিকে আমি ছুড়ি এটাকে এরকম করে। তো ছুড়লাম, ওর গায়ে লাগলো না। তো এটাকে এরকম করে ছুড়লাম, দেওয়ালে গিয়ে ধর লাগলো। কিন্তু ও কি করবে? ও কি বসে থাকবে? কি করবে? ও হাসবে বা চোখ বন্ধ করবে বা কিছু একটা করবে। দিস ইজ অ্যাসল্ট। এটা ওর গায়ে কিন্তু লাগলো না। ধর এই স্টেপলারটা ওর গায়ে লাগলো না, বাট স্টিল ওর মনে হলো যে ওর গায়ে লাগতে পারে। দিস ইজ অ্যাসল্ট। তাহলে অ্যাসল্ট কি? কোনো একটা ব্যক্তির অ্যাক্টের জন্য অন্য আরেকটা ব্যক্তির যখন রিজনেবল অ্যাপ্রিহেনশন হচ্ছে মাথায় যে আমার ইনজুরি হতে পারে, দিস ইজ অ্যাসল্ট। অ্যাসল্টকে আমরা যদি শর্টে ডিফাইন করি, তাহলে অ্যাসল্ট হলো একটা রিজনেবল অ্যাপ্রিহেনশন ইন মাইন্ড। কি বললাম? একটা রিজনেবল অ্যাপ্রিহেনশন। এখানে আবার দেখ অ্যাপ্রিহেনশন মানে কি? অ্যাপ্রিহেনশন কথাটার মানে কি? কোনো কিছু আন্দাজ করা, অ্যাপ্রিহেন্ড করা। বুঝতে পারছিস? মানে ধর দুটো লোক তোকে তুই বাসে করে একা একা যাচ্ছিস, দুটো লোক এসে বলছে চকলেটটা খাও। তখন তোর আন্দাজ করবি যে না নিশ্চয়ই চকলেটটার মধ্যে কিছু মেশানো আছে নাকি। হতে পারে চকলেটে কিছু মেশানো নেই, হতে পারে তাদের ইন্টেনশন ভালো, বাট তোর স্টিল মনে হচ্ছে যে না আমি তো এখানে এখন একা একা আছি, লোক দুটো মুখ দেখে ভালো মনে হচ্ছে না। দিস ইজ ইউর অ্যাপ্রিহেনশন। অ্যাপ্রিহেনশন মানে যেটা আমরা আন্দাজ করি যে এটা আমার সাথে হতে পারে। ক্লিয়ার হলো? তাহলে অ্যাসল্ট কিছুই না, একটা অ্যাপ্রিহেনশন। কিন্তু অ্যাপ্রিহেনশনের সামনে একটা ওয়ার্ড আমি কিন্তু লাগালাম, শুধু অ্যাপ্রিহেনশন কিন্তু বলিনি, রিজনেবল অ্যাপ্রিহেনশন। তার মানে এমন একটা অ্যাপ্রিহেনশন, তাহলে অ্যাপ্রিহেনশনটা রিজনেবল হতে হবে। রিজনেবল মানে কি? রিজনেবল মানে অনেক সময় হয় না আমরা অনেক কিছু বেশি ভেবে ফেলি ওভার থিঙ্কিং করে। ঘটছে একটা, তুই ভাবছিস অন্য কিছু। অনেক সময় হয় কিন্তু। বুঝা গেল? সেরকম হলে হবে না অ্যাপ্রিহেনশনটা। বোঝা গেল? না বুঝলি না? অ্যাপ্রিহেনশনটা কেমন হতে হবে? রিজনেবল হতে হবে। মানে যেটা অন্য আর দুটো মানুষ ওই জায়গায় থাকলে ওরও ওরকমটাই মনে হতো, তখন সেটাকে আমরা রিজনেবল অ্যাপ্রিহেনশন বলবো। ক্লিয়ার? সেই রকম অ্যাপ্রিহেনশন যদি মাইন্ডে হয়, কিসের অ্যাপ্রিহেনশন? যে আমার ক্ষতি হতে পারে, আমার মানে ফিজিক্যাল ইনজুরি হতে পারে, হার্ম হতে পারে, বা কেউ আমাকে টাচ করতে পারে। দিস কাইন্ড অফ সিচুয়েশন ইজ অ্যাসল্ট। ঠিক আছে? তাহলে নোট করে নে, অ্যাসল্ট ইজ দ্য রিজনেবল অ্যাপ্রিহেনশন অফ reasonable apprehension of the infliction, apprehension, apprehension spelling কি লিখছিস? A double P R E, তারপরে hen H E N S I O N, apprehension of the infliction I N F L I C T I O N, of the infliction of any injury on him, any injury on him। তার মানে এটার মানে কি দাঁড়ালো? অ্যাসল্টের মানেটা বল দেখি তোরা, যেটা লিখলি সেটার মানে তাহলে কি বলছে? ইনফ্লিকশন মানে কি বুঝলি? মানে ফিজিক্যাল হার্মটাকে অ্যাকুরেট ভাবে আন্দাজ করা যে এটা আচ্ছা, মানে তার মানে হার্মটা কি হচ্ছে? না হচ্ছে না। হার্ম কিন্তু হচ্ছে না, বাট তুই আন্দাজ করছিস হতে পারে। কেন? কারণ কেউ কিছু করেছে তোর সাথে। যেমন ধর একটা সিম্পল এক্সাম্পল, ধর কেউ তোর দিকে ওই দোল খেলায় যেটা হয়, মানে ধর বেলুনের ভেতর রং ঢুকিয়ে ছুঁড়েছে,
তুই নিচ দিয়ে যাচ্ছিস, ওপর থেকে কেউ ওরকম একটা বেলুন ছুড়লো, তুই তুই দেখতে পেলি, তোর রিয়াকশন কি হবে? দাঁড়িয়ে যাবি? না, সরে যাওয়া, তাই তো? তার মানে তোর রিয়াকশন কি, কিছু তো একটা রিয়াক্ট করবি। কেন? কারণ তোর অ্যাপ্রিহেনশন হচ্ছে ওটা আমার গায়ে এসে পড়তে পারে। দিস ইজ অ্যাসল্ট। তাহলে কি অ্যাসল্ট? তাহলে কি? রিজনেবল অ্যাপ্রিহেনশন অফ ইনফ্লিকশন অফ এনি হার্ম বা ইনজুরি অন হিম, তার মানে সে নিজেই মনে করছে যে তার শরীরে কোনো আঘাত আসতে পারে। দিস ইজ কি? অ্যাসল্ট। অ্যান্ড কেন এই ইনফ্লিকশনটা ওর মনে, কেন এই অ্যাপ্রিহেনশনটা হচ্ছে? বিকজ অফ দ্য ডিফেন্ডেন্ট, কারণ ডিফেন্ডেন্টের কোনো একটা কাজের কারণে। তাহলে লাস্ট কি লিখলি? অন হিম, অন হিম বাই দ্য ডিফেন্ডেন্ট করে দে, বাই দ্য ডিফেন্ডেন্ট। হুম, ক্লিয়ার? এইবার ওই যে বেলুনটা ছুড়লো বা আমি স্টেপলারটা ছুটতে গেছিলাম, তো এই যে আমি ছুড়লাম, এটা যদি সত্যি ওর গায়ে লেগে যায়, হ্যাঁ, যদি লেগে যায়, তখনই সেটা হয়ে যাবে ব্যাটারি, যেটা ওই সেকেন্ডটা। বুঝলি? তার মানে যখন ইনজুরিটা বা হার্মটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি ব্যাটারি। তাহলে ব্যাটারি হতে গেলে কি কি লাগে? ব্যাটারি হেডিং কর, নিচে লেখ। টু কনস্টিটিউট আ ব্যাটারি দেয়ার মাস্ট বি টু এলিমেন্টস। Two elements. To constitute a battery, there must be two elements. A battery, but constitute the battery, there must be two elements. Number one, two elements. লিখেছিস তো? Number one, use of force. কখনো হতে পারে ফোর্স ইউজ ছাড়া ইনজুরি? না। তাহলে ইউজ অফ ফোর্স হতে হবে, এক নাম্বার। সেকেন্ড থিং ইজ, এই যে ফোর্সটা ইউজ করা হলো সেটা আনলফুলি করতে হবে, লফুলি না। লফুলি এরকম ইউজ অফ ফোর্স হয়? হ্যাঁ, হয় না। ডাক্তার ইনজেকশন দিল, ডাক্তার তোর দাঁত তুলে দিল, ও তো ফোর্স ইউজ করছে, তোকে ইনজুরিও করছে, আবার সেলাইও করছে ডাক্তার, কিন্তু আনলফুলি করছে না। কেন আনলফুল না? কারণ তোর কনসেন্ট আছে। জায়গাটা বুঝতে হবে। তার মানে ব্যাটারি কখন হবে? ইউজ অফ ফোর্সটা হবে কিন্তু আনলফুলি, তার মানে উইদাউট ইউর কনসেন্ট, বা কনসেন্ট না হলেও সেটা ওর ইন্টেনশন ইজ ব্যাড, বা এনিথিং হুইচ ইজ নট পারমিসেবল আন্ডার দ্য ল। ল পারমিট করছে না, জায়গাটা বুঝতে হবে। ক্লিয়ার? সো সেকেন্ড থিং ইজ লাইক আনলফুল, মানে উইদাউট লফুল জাস্টিফিকেশন। সেকেন্ড পয়েন্ট ইজ উইদাউট লফুল জাস্টিফিকেশন। জাস্টিফিকেশন মানে আমরা বলতে পারি আবার ওই এক্সকিউজ, তাই না? যে লফুলি যদি জাস্টিফাইড হয়, যদি প্রপার এক্সকিউজ হয়, ধর আমি তোকে টান দিলাম, হাত ধরে টান দিলাম, তুই পড়ে গেলি, তোর হাঁটু ছুলে গেল, হতে পারে এটা? মানে মানে পড়ে গেলে হাঁটু তো ছুলে যেতেই পারে, বা ভেঙে গেল, হতেই পারে। তাহলে আমি তোকে হাত ধরে হঠাৎ করে টান দিলাম, রাস্তায় হোক বা ঘরে হোক, হোয়াট এভার, রাস্তায় আমি টান দিলাম, তুই পড়ে গেলি, তোর হাঁটুটা ছুলে গেল। কিন্তু কেন আমি তোকে টান দিয়েছি? কারণ পেছন থেকে একটা গাড়ি আসছিল, তোকে মেরে দিত, তোকে বাঁচানোর জন্য তোকে টান মেরেছি। তখন কিন্তু সেটাকে আর ব্যাটারি বলবো না, কারণ এখানে ইউজ অফ ফোর্সটা লফুলি জাস্টিফাইড, মানে এক্সকিউজ আছে, লফুল এক্সকিউজ, নেসেসিটি। বড় হার্মকে আটকানোর জন্য আমরা ছোট হার্ম করলাম। বুঝা গেল? তাহলে যদি এক্সকিউজ দেখাতে পারে ডিফেন্ডেন্ট যে না আমি লফুল এক্সকিউজে করেছি, দেন ইট ইজ নট আ ব্যাটারি। ইফ ইট ইজ নো এক্সকিউজ ইজ দেয়ার, ইফ ইট ইজ নট জাস্টিফাইড বাই দ্য ল, দেন ইট ইজ ব্যাটারি, ইট ইজ আ টর্ট। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে খুব সিম্পলি একটা জিনিস বোঝা বোঝা গেল যে টাচ হয়ে গেলে বা ইনজুরি হয়ে গেলে, ইনজুরি হতে গেলে তো টাচ দরকার, মিনিমাম সিম্পল স্লাইট টাচকেও কিন্তু আমরা ব্যাটারি বলবো। মানে তোর শরীরে কেউ হাত দিল উইদাউট মানে পারমিশন বা লফুল জাস্টিফিকেশন, ইট ইজ অলসো আ ব্যাটারি। তাতে যে রক্ত বেরোতে হবে, ইট ডাজন্ট মিন। একটা ছোট্ট টাচকেও আমরা ব্যাটারি বলতে পারি।
আর যতক্ষণ না ও টাচটা করছে বাট তোর মাথায় মনে হচ্ছে ও আমাকে টাচ করতে পারে, সেটাকে কিন্তু আমরা বলবো অ্যাসল্ট। ক্লিয়ার? এবার ধর আমরা স্কুল লাইফে এরকম করেই থাকি, একটা বন্ধু বসতে যাচ্ছে, চেয়ারটা পিছন থেকে সরিয়ে দিলাম, হয়েছে এরকম? দেখেছিস কখনো? এখনো হয় কলেজে? নেই। ওকে, সো আমি ধর পেছন থেকে চেয়ারটা টেনে দিলাম, একজন বসতে গেল, তাই না? সে কি হবে এবার? পড়ে যাবে। ইন্টারেস্টিংলি, যখন ও বুঝতে পারলো যে আমি তো পড়ে যাচ্ছি, পেছনে চেয়ারটা নেই, তখন থেকে অ্যাসল্ট শুরু হয়ে গেল। এবার স্লো মোশনে সিচুয়েশনটা ইমাজিন কর, ও পড়ছে, পড়ছে, যতক্ষণ না ওর টাচ করছে পেছনটা ফ্লোরের সাথে, ততক্ষণ সেটা অ্যাসল্ট। আর যখনই ওর ফ্লোরের সঙ্গে টাচ করে গেল, পড়ে গেল, তখনই হয়ে গেল ওটা ব্যাটারি। মনে রাখবি, ব্যাটারি হতে গেলে সবসময় হাত দিয়ে ধরতে হবে এমন দরকার নেই। এই যেমন এক্সাম্পল বললাম, এটা এটা ছুঁড়ে মারলাম, আমি তোকে হাত দিয়ে ধরিনি, বাট আমি এটা ছুঁড়ে ওকে মারলাম, ওর গায়ে গিয়ে লাগলো, ইট ইজ অলসো আ ব্যাটারি। মানে ফিজিক্যাল টাচ ইজ নট ইম্পর্টেন্ট অলওয়েজ ফর ব্যাটারি। ক্লিয়ার? তারপরে ওই যে বেলুন ছুঁড়ে মারলাম। আরেকটা ইন্টারেস্টিং হলো থুতু ছেটানো, অনেকে করে স্প্লিটিং, মুখের মধ্যে থুতু ছিটিয়ে দিল, থুতুটা যদি তার মুখের মধ্যে বা গায়ের মধ্যে গিয়ে পড়ে, ইট ইজ অলসো আ ব্যাটারি। তার মানে ইনজুরি, রক্ত বেরোতে হবে, ইট ডাজন্ট মিন। কথাটা বুঝলি? এনি কাইন্ড অফ মানে ইউজ অফ ফোর্স যেটা আনলফুলি হচ্ছে, সেটাকেই আমরা ব্যাটারি বলছি। ক্লিয়ার? ডাউট নেই তো কোনো? ওকে, তাহলে অ্যাসল্ট বুঝলি, অ্যান্ড ব্যাটারি ক্লিয়ার হলো। তাহলে এই দুটোকে আমরা বলছি ট্রেসপাস টু দা পার্সন, কারণ এটা শরীরের সঙ্গে হচ্ছে। এবার তোরা আমাকে বলতো যে কি করে, ব্যাটারিতে তো না হয় টাচ হলো, আমি পড়ে গেলাম, কি আমার গায়ে জল এসে পড়লো, কি না একটা পাথর দিয়ে আমাকে মারলো, বাট অ্যাসল্টে তো টাচও হচ্ছে না, কিছুই হচ্ছে না, তাহলে কি করে আমার শরীরের সঙ্গে ইন্টারফেয়ারেন্স হয়ে গেল? কারণ আমরা কি পড়ছি, ট্রেসপাস টু দ্য পার্সন, তার মানে আনলফুল ইন্টারফেয়ারেন্স। কি করে ইন্টারফেয়ারেন্স হচ্ছে অ্যাসল্টের ক্ষেত্রে? তো আমার বল কি করে হচ্ছে? টাচ হচ্ছে না, কিছু হচ্ছে না, তাহলে কি করে তোর সঙ্গে ইন্টারফেয়ার হচ্ছে? বল, ভাব। তাহলে ইন্টারফেয়ারেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রেনের সাথে, ব্রেন, মস্তিষ্ক। টাচিং হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, বাট তোর যে ভয়টা, ভয়টা যে হচ্ছে, এটাই এখানে ডট, যে কেন আমি তোকে ভয় দেখাবো, তাই আনলফুলি। ক্লিয়ার? তাহলে এটাও তোর রাইট ভায়োলেট করছে, ডট হয়ে যাচ্ছে কিন্তু। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অ্যাসল্টে তো বুঝলাম তোর ব্রেনের উপর এফেক্ট পড়ছে, ব্যাটারিতে তো হোল বডি যেখানে খুশি হতে পারে। আর এইবার থার্ড ওয়ান যেটা বা লাস্ট ওয়ান যেটা আছে, ফলস ইমপ্রিজনমেন্ট, সেটা কিন্তু গোটা বডিটাকে আমরা একটা জায়গায় আটকে দিচ্ছি। ফলস ইমপ্রিজনমেন্ট মানে যখন একজনকে আমরা কি করছি, পুরোপুরি একটা নির্দিষ্ট লিমিটেড এলাকার মধ্যে আটকে দিচ্ছি। বোঝা গেল? তার মানে ধর এই ঘরে তোকে আমি বন্ধ করে দিলাম, তোকে আর বেরোতে দিচ্ছি না, বাইরে থেকে বন্ধ করে দিলাম, সেটাকে বলা হবে ফলস ইমপ্রিজনমেন্ট। তার মানে ফুল ডিটেনশন অফ আ পার্সন, একটা পার্সনকে কোনো একটা জায়গায় আটকে দেওয়া। তাহলে জেলে যাদেরকে আটকে রাখে, সেটাও ফলস ইমপ্রিজনমেন্ট। হ্যাঁ, হবে? না, না, কেন না? তার মানে ওটা লফুলি জাস্টিফাইড। তার মানে এক্ষেত্রেও তাই, আটকে রাখাটা আনলফুল হতে হবে। তার মানে এই ব্যাটারিতে যে সেকেন্ড পয়েন্টটা লিখলি, এখানেও এটা আছে, আনলফুল জাস্টিফিকেশন, মানে সরি, উইদাউট লফুল জাস্টিফিকেশন বা আনলফুল জাস্টিফিকেশন। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কোনো একটা পার্সনকে আমি ফুললি যদি ডিটেইন করে দিই কোনো একটা স্পেসিফিক জায়গায়, তখন সেটাকে আমরা ফলস ইমপ্রিজনমেন্ট বলবো। এবার এখানেও কিছু কিছু ভাবনার বিষয় আছে। তাহলে একটা লোককে ফলস ইমপ্রিজনমেন্ট করার জন্য কি আমি তাকে চারদিকে চারটা দেওয়াল দরকার? তুই আগে বলিস না, চারদিকে চারটা দেওয়াল দরকার? কেন না?
একটা ফাঁকা মাঠে একটা লোককে দাঁড় করিয়ে কি ফলস মানে ইমপ্রিজনমেন্ট হতে পারে? একটা ফাঁকা মাঠে কিভাবে হতে পারে? হতে পারে ফাঁকা মাঠে, চারদিকে ফাঁকা, সব দিকে একজন, আমি ধর আটকে রেখেছি, সম্ভব? কিভাবে হবে? হবে? চারদিকে দেওয়াল কি নেসেসারি ফলস ইমপ্রিজনমেন্টের জন্য? ইট ইজ অ্যাকচুয়ালি নট নেসেসারি। মানে এখানে কিন্তু ফলস ইমপ্রিজনমেন্টের জন্য চারদিকে চারটা দেওয়াল দরকার নেই। একটা লিমিটেড এলাকায় আটকে রাখা মানেই সেটা ফলস ইমপ্রিজনমেন্ট। কেমন ভাবে? ধর ফাঁকা মাঠ, কিন্তু আমি ওকে বলেছি এক পা নড়লেই গুলি করে মেরে দেবো, দিস ইজ অলসো ফলস ইমপ্রিজনমেন্ট। ভাবার বিষয় কিন্তু ওগুলো, বুঝতে পারছিস? সেগুলো যেন মাথা থেকে বেরিয়ে না যায়। ধর তোকে কেউ ফোন করলো, জলপাইগুড়ি থেকে যদি বেরিয়েছিস অবস্থা তোর শেষ, জলপাইগুড়ির মধ্যেই তোকে থাকতে হবে, নাহলে তোর বাবাকে বা দাদাকে বা মাকে গুলি করে মেরে দেবো। এটাও অলসো ফলস ইমপ্রিজনমেন্ট। আবার এটাও হতে পারে বাড়ি থেকে যদি তুই বেরিয়েছিস, বাড়ির থেকে যেন এক পাও না বাইরে বেরোয়, তোকে রাস্তায় দেখলেই গুলি করবো। তাহলে এটা কিন্তু ফলস ইমপ্রিজনমেন্ট কখন? যখন একটা নির্দিষ্ট এলাকায় তোকে আটকে দিচ্ছে। ইট ডাজন্ট মিন যে সেটা একটা চারদিকে চারটা দেওয়ালের একটা ঘর হতে হবে। ঘর হলেও হবে, বাট নট এসেনশিয়াল যে ঘর হতেই হবে। ক্লিয়ার? তার মানে একটা কোনো ব্যক্তিকে যদি একটা নির্দিষ্ট এলাকায় আমরা আটকে দিই, সেটাকে আমরা ফলস ইমপ্রিজনমেন্ট বলবো। আর একটা এক্সাম্পল অফ ফলস ইমপ্রিজনমেন্ট আগের দিন বলেছিলাম, বল দেখি কি গল্প ছিল। একটা ফলস ইমপ্রিজনমেন্টের এক্সাম্পল আগের দিন দিয়েছিলাম, সেই প্লেনটিভ আবার 50,000 টাকা কম্পেনসেশনও পেয়েছিল। ভীম সিং ভার্সেস স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। ভীম সিং ভার্সেস স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। কেন ওটা ফলস ইমপ্রিজনমেন্ট হয়েছিল? কারণ লফুল 24 আওয়ার্স অ্যারেস্ট করার পর ওকে 24 আওয়ার্স এক্সিড করে গেছিল, তখনই সেটা ফলস ইমপ্রিজনমেন্ট হয়ে গেল। আটকে রাখা যাবে না, ওকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে। ম্যাজিস্ট্রেট যদি বলে যে হ্যাঁ ওকে এবার আটকে রাখো, তাহলে রাখতে পারবে। উইদাউট ম্যাজিস্ট্রেটের অর্ডার কিন্তু পুলিশ কাউকে 24 ঘন্টার বেশি আটকে রাখতে পারে না। ক্লিয়ার হলো? তাহলে এটা হলো কি? ফলস ইমপ্রিজনমেন্ট। তাহলে ফলস ইমপ্রিজনমেন্টের দুটো এসেনশিয়াল আছে, একটা হলো টোটাল রেস্ট্রেইন। টোটাল রেস্ট্রেইন, RESTRAIN, টোটাল রেস্ট্রেইন। রেস্ট্রেইন মানে কি বলতো? বাধা দেওয়া। REST, তারপর ট্রেন, রেস্ট্রেইন। রেস্ট্রেইন মানে হলো টোটাল রেস্ট্রেইন মানে বাধা দেওয়া, খালি লাস্টে একটা টি লাগিয়ে দিবি, রেস্ট্রেইন, টি, টোটাল রেস্ট্রেইন। হ্যাঁ, টোটাল রেস্ট্রেইন। আর সেকেন্ড কি? ওই সেমই। হ্যাঁ, এটাকে তোরা এটাও লিখতে পারিস, আনলফুল ডিটেনশন, এটাও লিখতে পারিস আনলফুল ডিটেনশন। তাহলে ওই যে আটকে রাখছে সেটা আনলফুলি হতে হবে। আচ্ছা, এখানে তাহলে রেস্ট্রেইনটা কিসের রেস্ট্রেইন হচ্ছে? তোর যে ফ্রিলি মুভমেন্ট করার যে অধিকারটা আছে সেটাকে রেস্ট্রেইন করা হচ্ছে। কি বললাম? রেস্ট্রেইন মানে এখানে কোনটাকে রেস্ট্রেইন করার কথা বলা হচ্ছে? তোর যে মুভমেন্টটাকে, তোর তো মুভমেন্ট করার অধিকার আছে, এটা আমাদের কনস্টিটিউশনাল রাইট যে আমরা মুভ করতে পারবো এনিওয়্যার ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার যে কোনো জায়গায় তুই যেতে পারিস। হ্যাঁ, যেখানে ল দ্বারা তুই রেস্ট্রিক্টেড না, ল তোকে পারমিট করলে তুই যে কোনো জায়গায় যেতে পারিস, তাই তো? কিন্তু আমি তোকে ওটাকেই রেস্ট্রেইন করে দিচ্ছি, তার মানে ওটাকে আটকে দিচ্ছি, বাধা দিচ্ছি যে না তুই যেতে পারছিস না। ধর তোরা আজকে পড়া পারলি না, তোদেরকে আমি বললাম তোরা বাড়ি যেতে পারবি না যতক্ষণ না পড়া না দিচ্ছিস, হলো? তাহলে এটাকে কি আমরা বলতে পারি ফলস ইমপ্রিজনমেন্ট? না। কেন? লফুলি আমি তোকে আটকে রাখছি, আমার তো অধিকার আছে বিং আ টিচার, যতক্ষণ না পড়া হবে যেতে পারবি না।
বাট ডেফিনেটলি উইদিন এ লিমিটেড পিরিয়ড। আমি এরকম করে তোকে 10 বছর আটকে রেখে দিলাম, তখন তো সেটা আনলফুলি হবে। বাহ, ভেরি গুড। হুম। তো এক্সট্রা কিছু রিলিফ আমরা এখানে দেখতে পাচ্ছি। 1 নাম্বার তোরা যেটা বললি কম্পেনসেশন, এটা কিন্তু ফলস ইমপ্রিজনমেন্টে রিলিফ করছি আমরা, হ্যাঁ। তাহলে কম্পেনসেশনের আরেকটা শব্দ আছে ড্যামেজেস। তাহলে 1 নাম্বার রিলিফ হলো অ্যাকশন ফর ড্যামেজেস। 1 নাম্বার রিলিফ হলো অ্যাকশন ফর ড্যামেজেস। ওকে। সেকেন্ড রিলিফ হলো অ্যাকশন ফর ড্যামেজেস। অ্যাকশন মানে এখানে মামলা করা। অ্যাকশন ফর ড্যামেজেস। ড্যামেজেস মানে ক্ষতিপূরণ, নট ক্ষতি। রেকর্ডিং শুনিসনি। ড্যামেজ মানে ক্ষতি, ড্যামেজেস মানে ক্ষতিপূরণ। রেকর্ডিং শুনিসনি তার মানে, প্রমাণ হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড সেলফ হেল্প। সেকেন্ড হচ্ছে সেলফ হেল্প। সেলফ হেল্প বুঝিস? সেলফ হেল্প তার মানে নিজেই নিজেকে সাহায্য করা। তার মানে কি, যখন তোকে কেউ আটকে দিল, ধর একটা ঘরেই আটকে দিল, তুই ধর ওই জানলাটা ভেঙে বেরিয়ে গেলি। সিরিয়ালে হয় না, দেখবি সিরিয়াল সিনেমাতে দেখিস না, ওরা কিছু একটা ভেঙে বেরিয়ে যায়। সিরিয়ালে তো খুব হয়। আর কোনো একটা বানানোই থাকে বেরোনোর জন্য, তাই না? এটা হচ্ছে সেলফ হেল্প। ক্লিয়ার? যেটাকে আমরা ওই জেনারেল ডিফেন্সে প্রাইভেট ডিফেন্সও বলতে পারি। ক্লিয়ার? নেক্সট, লাস্ট, হিবিয়াস কর্পাস। এইচ ই এইচ এ হেবিয়াস, এইচ এ বি ই এ এস, ই এ এস, হেবিয়াস কর্পাস, সিও আর পি ইউ এস। জানিস এটা কি? জানিস হিবিয়াস কর্পাস? না জানাটাই স্বাভাবিক। হিবিয়াস কর্পাস হলো, এটা ওই ভীম সিং ফাইল করেছিল। এটা একটা রিট। লেগ, ইট ইজ আ রিট। রিট স্পেলিংটা কি? মানে যখন কাউকে ছেড়ে থাকে তখন ও মানে কি বলে ডিরেক্ট পাল্টায় যে ইলেকট্রনিক দেয় যে হলো সফটওয়্যারে হাজির করা যায়। না না, ও সরাসরি হাজির করার অর্ডার কোড দেয়, হ্যাঁ, হিবিয়াস কর্পাসে। দেখ কি জিনিসটা কি সেটা লিখে নে। ইট ইজ আ রিট। রিট স্পেলিং কিন্তু রাইটের মতোই, খালি ইটা বাদ। WRIT, রিট। তাহলে ইট ইজ আ রিট। তাহলে এরকম আরো কটা রিট আছে? টোটাল 5টা রিট আছে। WRIT, রিট। এটা কিন্তু কনস্টিটিউশনাল রেমেডি। তার মানে কি বললাম, এটা কনস্টিটিউশনাল রেমেডি। মনে রাখবি, এই যে রিট গুলো, এগুলো কোর্ট ইস্যু করতে পারে যখন কোনো ব্যক্তির ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে। তো কাউকে যদি আটকে রাখা হয়, সেটাও তার ফান্ডামেন্টাল রাইটের ভায়োলেশন। যেমন বললাম যে আমি ফ্রিলি মুভমেন্ট করতে পারবো। ওকে। এইটা যখন ভায়োলেট হচ্ছে, তখন আমরা ওই রিটটা ইস্যু করার জন্য কোর্টে একটা রিট অ্যাপ্লিকেশন ফাইল করতে পারি, যে আমাকে এরকম আটকে রাখা হয়েছে। মানে তার বাড়ির লোক করবে নিশ্চয়ই, সে তো আর করতে পারবে না যে ওকে এরকম আটকে রাখা হয়েছে। বা তুই বেরিয়ে এসেও করতে পারিস, আমাকে আটকে রাখা হয়েছিল, তার জন্য আমাকে ক্ষতিপূরণ দেওয়া হোক বা ওদের এগেনস্ট অ্যাকশন নেওয়া হোক। এটা হচ্ছে রিট। তো এই রিটটার নাম হলো হেভিয়াস কর্পাস। এটা কখন হয়? এই ফলস ইমপ্রিজনমেন্টের ক্ষেত্রে, রংফুলি কাউকে ডিটেন করে রাখলে, তখন কোর্ট রিট ইস্যু করে বলতে পারে ওকে প্রেজেন্ট করুন আমার সামনে, বলতে পারে। ক্লিয়ার? কি লিখলি তাহলে? এটা একটা রিট, দিস ইজ দ্য কনস্টিটিউশনাল রেমেডি, অ্যান্ড দিস ইজ অ্যাপ্লিকেবল। দিস ইজ আ রিট, full stop. This is a constitutional remedy. This is a constitutional remedy, and it is issued when there is any kind of, and it is issued when there is any kind of false imprisonment. Hmm? Remit.
when there is any kind of ফলস ইমপ্রিজনমেন্ট। আমার মনে হয় তুই ঠিক লিখিসনি, পরে ওর কাছ থেকে লিখে নিস। এবার দেখ, 5টা রিট বললাম, এগুলো আমরা কনস্টিটিউশনাল লতে গিয়ে পড়বো। 5টা রিট 5টা কারণে হয়, এটা নয় যে ফলস ইমপ্রিজনমেন্ট হলে 5টা রিটই আমি করতে পারবো। হিবিয়াস কর্পাসটা এই রিটের জন্য করতে পারবি। ক্লিয়ার? এন্ড এই রিটটা কিন্তু কোনো ডিস্ট্রিক্ট কোর্টের কোনো জাজ ইস্যু করতে পারে না, সুপ্রিম কোর্ট পারে অ্যান্ড হাইকোর্ট পারে, মনে রাখবি। তো এই রিট পিটিশনটা হাইকোর্টে করা যাবে বা সুপ্রিম কোর্টে করা যাবে। ওকে, ঠিক আছে, এবার একটা ছবি তোল, ব্যাস শেষ। না, মডিউল চ্যাপ্টার এরকম কোনো মিলবে না তোদের। এগুলো এই যে আমি পড়াচ্ছি, এগুলো প্রত্যেকদিন গিয়ে সিলেবাসটা চেক করবি কতটুকু হলো পড়া, তাহলে বুঝতে পারবি।